ছোট বড় সকলকে আমার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে। আগের পর্বগুলো ওপর আই বটনে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। মাইক আর আমি স্বনির্বন্ধ অনুরোধ করলাম, মাকে বোঝালাম যে শীঘ্রই আমাদের প্রয়োজনীয় টিউব জমে যাবে এবং আমরা উৎপাদন শুরু করব। আমরা বললাম আমরা আরও 2-1 পড়শি টুথপেস্ট টিউব শেষ হওয়ার অপেক্ষায় আছি। মা আমাদেরকে আরও 1 সপ্তাহ সময় বাড়িয়ে দিলেন। উৎপাদন শুরু করার দিন এগিয়ে আসছিল। তখন চাপও বাড়তে লাগলো আমাদের উপর। ওদিকে মা ইতিমধ্যেই গুদামের জায়গা থেকে উচ্ছেদ করবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তাই মাইকের কাজ হয়ে উঠল সমস্ত পড়শিদের তাড়াতাড়ি টুথপেস্ট শেষ করতে বলা। তাছাড়া তাদের দাঁতের ডাক্তারও চাই যে তারা যেন আরও বেশিবার দাঁত মাজে। একদিন আমার বাবা তার বন্ধুদের সাথে গাড়ি চালিয়ে এসে দেখল 2টি 9 বছরের বালক বাড়ির গাড়ি ঢোকার রাস্তায় পুরো দমে তাদের উৎপাদনের কাজ চালিয়ে যাচ্ছে। অসংখ্য সাদা রঙের পাউডার চারিদিকে ছড়িয়ে আছে। একটা লম্বা টেবিলে স্কুল থেকে পাওয়া দুধের ছোট ছোট ঠোঙা পড়ে আছে এবং আমাদের পরিবারের হিবাচি গ্রিল বা উনুনে লাল গরম কয়লা সর্বোচ্চ তাপমাত্রায় গনগন করে জ্বলছে। যেহেতু উৎপাদন দ্রব্যগুলি গাড়ি রাখার জায়গায় বাধার সৃষ্টি করছিল, তাই গাড়িটা রাস্তার মুখটায় দাঁড় করিয়ে বাবা সাবধানে হেঁটে আসছিলেন। যখন তিনি ও তার বন্ধু কাছে এলেন, তারা কয়লার উপর বসানো স্টিলের পাত্রটা দেখতে পেলেন আর ভেতরে টুথপেস্টের টিউবগুলো গলানো হচ্ছে। তখনকার দিনে টুথপেস্টের টিউব প্লাস্টিক দিয়ে নয়, সীসা দিয়ে তৈরি হতো। তাই রং একবার পুড়ে গেলে টিউবগুলোকে ছোট স্টিলের পাত্রে ফেলে দেওয়া হচ্ছিল যতক্ষণ না সেটা গলে তরলে পরিণত হয়। আমার মায়ের সাঁড়াশির সাহায্যে আমরা দুধের ঠোঙার উপরে একটা ছোট ছিদ্র দিয়ে গলানো সীসা ঢেলে রাখছিলাম। দুধের ঠোঙাগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে ভর্তি করা ছিল। চারপাশে যে সাদা পাউডার পড়েছিল তা এই প্লাস্টারেরই জল মেশাবার আগেকার অবস্থা। আমি তাড়াহুড়োয় প্লাস্টিকের ব্যাগটাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম আর সমস্ত জায়গা জুড়ে মনে হচ্ছিল তুষারের ঝড় বয়ে গিয়েছে। দুধের ঠোঙাগুলো প্লাস্টার অফ প্যারিসের ছাঁচের জন্য বাইরের পাত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল। যখন আমরা সাবধানে গলানো সীসা প্লাস্টার অফ প্যারিসের কিউবের ওপরে একটা ছোট ছিদ্র দিয়ে ঢালছিলাম, আমার বাবা ও তার বন্ধুটি সেটা লক্ষ্য করছিলেন। সাবধান, আমার বাবা বলছিলেন। আমি মাথা নেড়েছিলাম উপরে না তাকিয়েই। সব শেষে যখন ঢালা শেষ হয়ে গেছিল, আমি স্টিলের পাত্রটা নিচে রেখে বাবার দিকে তাকিয়ে হেসেছিলাম। তোমরা ছেলেরা কি করছো? তিনি একটু সাবধানের হাসি হেসে জিজ্ঞেস করলেন। তুমি যা করতে বলেছ আমরা তাই করছি। আমরা বড়লোক হতে চলেছি, আমি বললাম। হ্যাঁ, মাইক মাথা নেড়ে আর হেসে বলল, আমরা পার্টনার বা অংশীদার। আর এই প্লাস্টারের ছাঁচগুলোতে কি আছে? বাবা জিজ্ঞেস করলেন। দেখো, এগুলো ভালো তৈরি হয়েছে মনে হচ্ছে, আমি বললাম। যে সিলটা কিউবটাকে দুভাগে ভাগ করেছে, আমি ছোট একটা হাতুড়ি দিয়ে সেটাকে একটু ঠুকলাম। অতি সাবধানে আমি প্লাস্টারের ছাঁচের উপরের অর্ধেকটা টেনে ধরলাম আর একটা সীসার তৈরি টাকা পড়ে গেল। হে ভগবান, আমার বাবা বললেন। তোমরা সীসা থেকে পয়সা তৈরি করেছো? ঠিক বলেছ, মাইক বলল।
আপনি যা করতে বলেছেন আমরা তাই করেছি। আমরা সিসার পয়সা তৈরি করেছি। আমার বাবার বন্ধু ঘুরে দাঁড়িয়ে হাসিতে ফেটে পড়লেন। আমার বাবা মৃদু হাসলেন এবং মাথা নাড়লেন। তার সামনে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে সামনে আগুন এবং এক বাক্স শেষ হওয়া টুথপেস্টের টিউব নিয়ে সাদা ধুলোয় ঢেকে আকর্ণ বিস্তৃত হাসি হাসছেন। তিনি আমাদের সব কিছু রেখে তার সাথে আমাদের বাড়ির সামনে সিঁড়িতে বসতে বললেন। তিনি হাসি মুখে শান্তভাবে আমাদের জাল করা শব্দটির অর্থ কী বুঝিয়ে দিলেন। আমাদের স্বপ্ন চুরমার হয়ে গেল। তুমি বলছো এটা বেআইনি? মাইক কাঁপা গলায় জিজ্ঞেস করল। ওদের ছেড়ে দাও, আমার বাবার বন্ধু বললেন। ওদের মধ্যে হয়তো একটা স্বাভাবিক প্রতিভা সৃষ্টি হয়েছে। আমার বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে দেখলেন। হ্যাঁ, এটা বেআইনি, আমার বাবা শান্ত স্বরে বললেন। কিন্তু তোমরা ছেলেরা দারুণ সৃজনধর্মী এবং মৌলিক চিন্তার পরিচয় দিয়েছ। এইভাবে এগিয়ে যাও, আমি সত্যি তোমাদের জন্য গর্বিত। নিরাশ হয়ে মাইক আর আমি প্রায় 20 মিনিট নীরবে বসে রইলাম। তারপর আমাদের নোংরাগুলো পরিষ্কার করতে শুরু করলাম। প্রথম দিনই ব্যবসা শেষ হয়ে গেল। পাউডারগুলো ঝাড় দিতে দিতে আমি মাইকের দিকে তাকালাম আর বললাম, আমাদের মনে হয় জিমি আর ওর বন্ধুরা ঠিকই বলেছিল, আমরা গরিব। আমার বাবা ঠিক সময়েই চলে যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা যদি হাল ছেড়ে দাও তাহলেই তোমরা গরিব হবে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমরা কিছু করছো। বেশিরভাগ লোক শুধু ধনী হওয়ার গল্প করে আর স্বপ্ন দেখে, কিন্তু তোমরা কিছু একটা করার চেষ্টা করেছো। আমি তোমাদের দুজনের জন্য খুবই গর্বিত। আমি আবার বলবো, এগিয়ে যেতে থাকো, হাল ছেড়ো না। মাইক আর আমি সেখানে নীরব দাঁড়িয়েছিলাম। ওই কথাগুলো সুন্দর, কিন্তু আমরা তখনও জানি না আমরা কি করব। তাহলে কেন তুমি ধনী নও বাবা? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি স্কুলে শিক্ষকতার কাজ বেছে নিয়েছি। স্কুলের শিক্ষকরা সত্যি ধনী হওয়ার কথা ভাবে না, আমরা শুধু শিক্ষা দিতে ভালোবাসি। আমি তোমাদের সাহায্য করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি সত্যি জানি না কিভাবে পয়সা বানাতে হয়। মাইক আর আমি ঘুরে দাঁড়ালাম আর পরিষ্কার করার কাজ চালিয়ে যেতে থাকলাম। আমি জানি, আমার বাবা বললেন, তোমরা ছেলেরা যদি জানতে চাও কিভাবে ধনী হতে হয়, আমাকে জিজ্ঞেস করো না। মাইক, তোমার বাবার সাথে কথা বলো। আমার বাবা? মাইক হাঁ হয়ে গেল। হ্যাঁ, তোমার বাবা। আমার বাবা হাসি মুখে পুনরাবৃত্তি করলেন, তোমার বাবার আর আমার ব্যাংকার একই, এবং তিনি তোমার বাবার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি আমাকে অনেকবার বলেছেন যে তোমার বাবা পয়সা বানাবার ব্যাপারে অত্যন্ত বুদ্ধিমান। আমার বাবা? মাইক আবার অবিশ্বাসী গলায় জিজ্ঞেস করলেন। তাহলে আমাদের কাছে স্কুলের বড়লোক বাচ্চাদের মতন সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ি নেই কেন? একটা সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ি অথবা তুমি কিভাবে অর্থ লাভ করতে পারবে সেটা এখন বুঝতে পারবে না, আমার বাবা উত্তর দিলেন। জিমির বাবা চিনি ক্ষেতের জন্য কাজ করেন। ওর সঙ্গে আমার খুব একটা তফাৎ নেই। উনি একটি সংস্থার জন্য কাজ করেন আর আমি একটি গভর্নমেন্টের জন্য কাজ করি। সংস্থা ওর জন্য গাড়ি কিনে দেয়। চিনির সংস্থাটি অর্থনৈতিক সমস্যার মুখোমুখি এবং জিমির বাবার কাছে হয়তো শিগগিরই কিছু থাকবে না। কিন্তু তোমার বাবার কথা আলাদা মাইক। উনি বোধহয় একটা ইমারত তৈরি করছেন এবং আমার মনে হয় কয়েক বছরের মধ্যেই তিনি খুব ধনী ব্যক্তিতে পরিণত হবেন। এই খবরে মাইক আর আমি আবার উত্তেজিত হয়ে উঠলাম। নতুন উদ্যমে আমরা আমাদের বিলুপ্ত প্রথম ব্যবসার নোংরা পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমরা পরিকল্পনা করলাম
কখন এবং কিভাবে মাইকের বাবার সাথে কথা বলতে হবে। সমস্যা হলো মাইকের বাবা দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং প্রায় অনেক দেরিতে বাড়ি ফেরেন। তার বাবা কয়েকটি গুদাম, একটি নির্মাণ সংস্থা, কয়েকটি দোকান এবং 3টি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টের ব্যবসার জন্য তাকে বেশিক্ষণ বাইরে থাকতে হয়। এই হচ্ছে আজকের আলোচনা। চোখ রাখুন এই চ্যানেলে, পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওয়। বইটার বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। বইটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি কোন বাংলা বইয়ের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে বই পড়তে ভালোবাসি এবং বই থেকে যেসব জিনিসগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তবে আমার এই ভালো লাগাটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা পুরোপুরি আপনাদের হাতে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, কারণ আমি দেখতে চাই বাংলা বই পড়তে ভালোবাসে কতজন।